আজকে শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রহস্য কাহিনী ওল্ডেকার হত্যা রহস্য। Please do like, subscribe and share our audio channel for more audio stories. কিংস্টনের ডাক্তারখানা বিক্রি করে দিয়েছেন ওয়াটসন। শার্লক হোমসের বেকার স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন তখন। দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন সকালে ওয়াটসন ও হোমস খবরের কাগজ নিয়ে বেশ ব্যস্ত। ঠিক সেই সময় কে যেন বাইরের দরজায় প্রাণপণে কলিং বেল বাজিয়েই চলেছে। কেউ দরজা খুলছিল না দেখে দুহাত দিয়ে দরজার পাল্লায় সমানে আঘাত করতে থাকে আগুন। দরজা খুলতেই এক ব্যক্তি অত্যন্ত বেগে হলঘরে ঢুকে পড়ল। সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে আসার শব্দ শোনা গেল, আর পর মুহূর্তেই এক যুবক রক্তশূন্য মুখে হাঁপাতে হাঁপাতে সবেগে পাগলের মতো তাঁদের সামনে এসে হাজির হলেন। একে একে হোমস ও ওয়াটসনের মুখের দিকে তাকালেন। তাঁদের সপ্রশ্ন দৃষ্টি লক্ষ্য করে ওর খেয়াল হলো যে এভাবে হঠাৎ এসে পড়ার জন্য একটা জবাবদিহি দরকার। আমি 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 অত্যন্ত দুঃখিত মিস্টার হোমস, কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। প্রায় পাগলের মতো হয়ে পড়েছি আমি হলাম হতভাগ্য জন হেক্টর ম্যাকফারলেন। ওয়াটসন শার্লক হোমসের দিকে তাকিয়ে বুঝতে পারলেন বন্ধুর কাছে এ নাম বিশেষ অর্থবহ হয়নি। হোমস একটা সিগারেট মিস্টার ম্যাকফার্ল্যান্ডের দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন, একটা সিগারেট খান। মিস্টার ম্যাকফার্ল্যান্ড, যেরকম লক্ষণ দেখছি আমার মনে হয় আমার বন্ধু এই ডাক্তার ওয়াটসন নিশ্চয় আপনাকে এমন একটা ওষুধ দিতে পারবেন যাতে আপনার এই উত্তেজনার নিবৃত্তি হতে পারে। আচ্ছা, এবার একটু নিজেকে সামনে নিয়ে বলুন তো, কেন আপনি আমার কাছে এসেছেন? যেভাবে আপনি আপনার নামটা আমাকে শোনালেন, যেন আশা করেছিলেন, তাতেই আমি বুঝতে পারবো যে আপনি একজন অ্যাটর্নি, বিশ্বভারতীতে আদর্শে স্থাপিত এক সম্প্রদায়ের সভ্য এবং হাঁপানিতে ভোগেন। এছাড়া আর কিছুই জানি না। ওয়াটসন বুঝতে পারলেন বন্ধুভর ভদ্রলোকের আইন সংক্রান্ত কাগজপত্র আর জোরে জোরে নিঃশ্বাস ফেলা আর অগোছালো পোশাক ইত্যাদি লক্ষ্য করে এরকম সিদ্ধান্তে পৌঁছলেন। ভদ্রলোক কিন্তু খুবই আশ্চর্য হয়ে তাকিয়েই রইলেন একদৃষ্টে হোমসের দিকে। তারপর নীরবতা ভঙ্গ করে বললেন, হ্যাঁ মিস্টার হোমস, যা যা আপনি বললেন তা সবই ঠিক, এবং এই মুহূর্তে বোধহয় আমার মতো হতভাগ্য লন্ডনে আর একজনও নেই। ঈশ্বরের দোহাই, আমায় বিমুখ করবেন না। আমার কাহিনী শেষ করার আগেই যদি পুলিশ আমায় গ্রেপ্তার করতে আসে, তাহলে ওদের কাছে সময় চেয়ে নেবেন। সমস্ত খুলে বলবার পর আমি আনন্দের সঙ্গেই তখন জেলে যাব, কারণ জানবো যে বাইরে থেকে আপনি আমার পক্ষ নিয়ে কাজ করবেন। গ্রেপ্তার করবে আপনাকে? বাহ, এ তো ভারী চমৎকার। মানে কি অপরাধে আপনি গ্রেপ্তার হবেন বলে মনে করেন? লোয়ার নরউডের মিস্টার জোন্স ওল্ডেকারকে হত্যার অভিযোগে। এই কথায় হোমসের চোখে মুখে সহানুভূতির ছাপ ফুটে উঠল, আর তার সঙ্গে তৃপ্তির ভাবও মেশানো ছিল। বললেন, একটু আগে তো বন্ধু ওয়াটসনকে পাতরাস খেতে খেতে বলছিলাম, কাগজে আজকাল আর রোমহর্ষক ঘটনা প্রকাশিত হয় না। হোমসের হাঁটুর ওপর ডেইলি টেলিগ্রাফটা ঝুলছিল। কম্পিত হস্তে সেটা তুলে নিয়ে ভদ্রলোক বললেন, কাগজটা পড়লেই বুঝতে পারতেন আমি কী কারণে আপনার কাছে এসেছি। আমার তো মনে হচ্ছে আমার নাম আর দুর্ভাগ্যের কথা এতক্ষণে সবার মুখে মুখে ঘুরছে। এই যে আপনি অনুমতি করলে পড়ে শোনায় মিস্টার হোমস। শিরোনামগুলো হলো লোয়ার নরউডে রহস্যময় ব্যাপার, প্রখ্যাত স্থপতি নিরুদ্দেশ, সন্দেহ করা হচ্ছে যে প্রথমে তাকে খুন ও পরে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার প্রকাশ যে গতকাল গভীর রাতে অথবা আজকে খুব সকালে এই গুরুতর অপরাধ সংঘটিত হয়। প্রখ্যাত স্থপতি মিস্টার জোনাস ওল্ডেকার বহুদিন ধরে এখানে বসবাস করে। সে ছিল অবিবাহিত, বয়স 52 মতো। ব্যবসা করে ভদ্রলোক বেশ পয়সা করেছিল। বর্তমানে সে অবসর নিলেও তার বাড়ির ডিপডিন হাউসের পিছনে একটা কাঠের কারখানা করেছিল। গতকাল রাত প্রায় 12টার সময় মিস্টার ওল্ডেকারের কাঠের কারখানায় কি করে যেন আগুন ধরে যায়।
কিছুক্ষণের মধ্যে অবশ্য দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, তবে শুকনো কাঠের অগ্নিকুণ্ডকে সহজে তারা আয়ত্তে আনতে পারে না, ফলে সবই পুড়ে ছাই হয়ে যায়। এই সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যে অগ্রসর হয়েছে মিস্টার হোমস, এবং সে সূত্র যে আমাকেই নির্দেশ করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই খবরে আমার মায়ের বুক ফেটে যাবে। হাত মোচড়াতে লাগলেন ভদ্রলোক এই আশঙ্কায়, মনোযন্ত্রণায় পিছনে দুলতে লাগলেন বারবার। হোমস কৌতূহলী দৃষ্টিতে ভদ্রলোককে দেখতে লাগলেন। অপরাধী বলে পুলিশ যার পিছু নিয়েছে। ভদ্রলোকের স্বর্ণের রঙের চুল, সুন্দর চেহারা, ভয় পাওয়া নীল দুটি চোখ, মুখে দুর্বলতা ও সংবেদনশীলতার ছাপ। বয়স 27-এর মতো। পোশাক পরিচ্ছদ ও ভাবভঙ্গি ভদ্রলোকের মতোই। হালকা গ্রীষ্মকালীন ওভারকোটের পকেট থেকে বেরিয়ে আছে কিছু কাগজের অংশ, যা তাঁর জীবিকার পরিচয় দিচ্ছে। হোমস বললেন, ওই যেটুকু রয়েছে কাজে লাগানো যাক। তাহলে মাই ডিয়ার ওয়াটসন, কাগজটা থেকে পড়ো তো। ওয়াটসন বড় বড় হরফে শিরোনামের নিচে সাব হেডিং দেওয়া সংবাদের নিচের অংশ থেকে পড়তে শুরু করলেন। সকলেই আশ্চর্য হয়েছিল এই জেনে যে অগ্নিকাণ্ডের জায়গায় গৃহকর্তার অনুপস্থিতি কি একটা ঘটনা না দুর্ঘটনা। তদন্ত হয় এবং জানা যায় যে ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না। তার ঘর পরীক্ষা করে জানা যায় যে তার বিছানায় শয়নের কোনো চিহ্ন নেই। সেই ঘরের একটা আলমারি খোলা হয়েছে আর অনেক প্রয়োজনীয় কাগজপত্র ইতস্ততভাবে ছড়ানো। তাছাড়া এক মারাত্মক সংঘর্ষের চিহ্ন সেখানে স্পষ্ট। ঘরের এখানে ওখানে রক্তের চিহ্ন রয়েছে। একটা ওক কাঠের বেড়ানোর লাঠিও পাওয়া গিয়েছে। লাঠিটার হাতলে রক্তের চিহ্ন ছিল। জানা গেছে গভীর রাতে এক অতিথি শোবার ঘরে আসেন তাঁর সঙ্গে দেখা করার জন্য, এবং লাঠিটি তার বলেই শনাক্ত করা হয়েছে। এই আগন্তুক হলেন তরুণ অ্যাটর্নি জন হেক্টর ম্যাকফার্নেল। 426 নম্বর গ্রাহাম অ্যান্ড ম্যাকফার্নেল নামে এক ব্যবসার কনিষ্ঠ অংশীদার তিনি। পুলিশের কাছে এমন সব প্রমাণ আছে যাতে উক্ত ব্যক্তির এই অপরাধে যথেষ্ট স্বার্থ আছে, এবং এ থেকে যে কোনো বিশেষ রোমাঞ্চকর ঘটনা প্রকাশ পাবে এতে সন্দেহ নেই। আর কাগজ ছাপাতে যাওয়ার মুহূর্তে খবর আসে যে মিস্টার জন হেক্টর ম্যাকফার্নেলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তত গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট বের করা হয়েছে। নরউডের তদন্তে আরও কিছু বিশ্রী ঘটনা প্রকাশ পেয়েছে। হতভাগ্য ওল্ডেকারের ওখানে ধস্তাধস্তির চিহ্ন ছাড়াও জানা গিয়েছে যে শোবার ঘরের জানলাগুলো খোলা ছিল এবং কাঠের গাদার দিকে কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত চারিদিকের পোড়া কাঠকয়লার মধ্যে দগ্ধাবশেষ কিছু পাওয়া গেছে। পুলিশের ধারণা সব ছড়িয়ে ফেলে মৃতদেহটা টানতে টানতে স্তূপের উপর ফেলা হয়েছে এবং তারপর সেই কাঠের স্তূপে আগুন দেওয়া হয়েছে। তদন্তের ভার দেওয়া হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের অভিজ্ঞ ইন্সপেক্টর মিস্টার লেস্ট্রেডের হাতে। চোখ বন্ধ করে আঙুলের ডগায় আঙুলের ডগা লাগিয়ে শার্লক হোমস এই সাধারণ ঘটনাটি শুনলেন। নিজস্ব অলস ভঙ্গিতে বললেন, বেশ আকর্ষণীয় ঘটনা, বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ঘটনাটি। আচ্ছা মিস্টার ম্যাকফার্নেল, আপনি এখনও কিভাবে গ্রেপ্তার এড়িয়ে আছেন? আমি থাকি বাবা মার সঙ্গে টরিংটন লজে, কিন্তু গতকাল অনেক রাতে মিস্টার ওল্ডেকারের সঙ্গে কাজ থাকায় আমি রাতটা কাটাই নরউড হোটেলে। সেখান থেকে আমার কর্মস্থলে চলে আসি। ট্রেনে ওঠার আগে এ ঘটনার কিছুই জানতাম না। কাগজে ঘটনাটি পড়ি, আর তখনই আমি আমার সামনে ভয়ঙ্কর বিপদের কথা অবগত হয়ে তাড়াতাড়ি আপনার কাছে চলে আসি। আমি নিঃসন্দেহে গ্রেপ্তার হব, হয় আমার শহরের অফিসে, না হয়তো আমার বাড়িতে। লন্ডন ব্রিজ স্টেশন থেকে একজন লোক আমার পিছু নেন এবং আমি নিশ্চিত জানি, হায় ভগবান, ও কি! কলিং বেলের জোর শব্দ, তারপরেই সিঁড়ি পেয়ে ওঠার ভারী পায়ের আওয়াজ। পর মুহূর্তেই হোমসের পুরনো বন্ধু মিস্টার লেস্ট্রেডকে দরজার সামনে দেখা গেল, আর তার সঙ্গে সঙ্গে দুজন সুসজ্জিত পুলিশকেও দেখা গেল। লেস্ট্রেড কর্কশ স্বরে ডাকলেন, মিস্টার জন হেক্টর ম্যাকফার্নেল। বেচারা মক্কেলটি উঠে দাঁড়ালেন। তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। তোয়ার নরউডের মিস্টার জোন্স ওল্ডেকারকে ঠান্ডা মাথায় খুন করার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করছি। হতাশভাবে মিস্টার ম্যাকফার্নেল হোমসের দিকে তাকালেন। তারপর এমনভাবে চেয়ারের উপর ধপ করে বসে পড়লেন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হোমস বললেন, 1 মিনিট লেস্ট্রেড, আধ ঘন্টায় তোমার কি খুব অসুবিধা হবে? এইমাত্র ভদ্রলোক অত্যন্ত চিত্তাকর্ষক একটি কাহিনীর বর্ণনা করতে যাচ্ছিলেন,
যা শুনলে মামলাটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করা সম্ভব হবে। কিন্তু পরিষ্কার ধারণার ব্যাপারে তো অসুবিধা কিছু হচ্ছে না। তাহলেও যদি অনুমতি করো তাহলে ব্যাপারটা শুনি, আমার প্রচুর কৌতূহল হচ্ছে। দেখুন মিস্টার হোমস, আপনার কথা না শোনা আমাদের পক্ষে কঠিন। আগে দু একবার মামলায় আমরা আপনার সাহায্য নিয়েছি। স্কটল্যান্ড ইয়ার্ডে আমরা কয়েকটা ব্যাপারে আপনার উপর কৃতজ্ঞ। কিন্তু তাহলেও আমি আমার কয়েদির কাছাকাছি থাকব এবং তাকে এই বলে সাবধান করে দেব যে যা কিছু তিনি বলবেন প্রয়োজন বোধে তা সাক্ষ্য হিসাবে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ম্যাকফার্নেল এবার আশ্বস্ত হয়ে মুখ খুললেন, বললেন, এর চেয়ে বেশি কিছু আমি আশা করি না। আমি শুধু এই চাই যে আপনারা আমার বিবৃতি শুনে সঠিক ঘটনা সম্বন্ধে অবহিত হন। ঘড়ির দিকে তাকিয়ে লেস্ট্রেড বললেন, আধ ঘন্টা সময় আমি আপনাকে দিতে পারি। প্রথমেই বলি, মিস্টার জোন্স ওল্ডেকারের সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না। তার নাম আমি শুনেছিলাম, কারণ বহু বছর আগে আমার বাবা মায়ের সঙ্গে তার পরিচয় ছিল। পরে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তাই যখন কাল বেলা 3টে নাগাদ তিনি আমার অফিসে এসেছিলেন, অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম আমি। এবং আরও আশ্চর্য হয়েছিলাম যখন তিনি তার আগমনের কারণটা জানালেন। একটা নোটবুকের কিছু হাতে লেখা কাগজ তার হাতে ছিল। এই যে এগুলো তিনি আমার টেবিলের ওপর রাখলেন। মিস্টার ওল্ডেকার বললেন, এইগুলো আমার উইল ম্যাকফার্নেল। এগুলো তুমি আইনসঙ্গতভাবে তৈরি করো, এক্ষুনি আমার সামনে বসে। লেখাটা নকল করতে গিয়ে চমকে উঠলাম। দেখলাম যে সামান্য কিছু বাদ দিয়ে তার সমস্ত সম্পত্তি তিনি আমাকে দিয়ে দিচ্ছেন উইলের মাধ্যমে। আর চোখে তাকিয়ে দেখি, তীক্ষ্ণ চোখে তিনি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন যেন বেশ মজা পাচ্ছেন। উইলের শর্তগুলো পড়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি সুস্থ আছি। তিনি আমাকে বুঝিয়ে দিলেন তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তি সৎ পাত্রে দিতে পেরে তৃপ্তি পেলেন। কোনো রকমে আমতা আমতা করে তাকে ধন্যবাদ জানালাম। আইনসঙ্গতভাবে উইলটা তৈরি হলো, সইসাবুদও হয়ে গেল। সাক্ষী হলো আমার কেরানি। এই যে উইলটা, নীল কাগজে, আর এই কাগজগুলো তার খসড়া। তারপর মিস্টার জোডাস ওল্ডেকার বললেন, অনেকগুলো দলিলপত্র আছে, যেমন বাড়ির লিজ, মালিকানার কাগজপত্র, বন্ধকি ইত্যাদি। সেগুলো আমার দেখে শুনে বুঝে নেওয়া দরকার। মিস্টার ওল্ডেকার বারবার বলতে লাগলেন, যতক্ষণ না সব চুকে বুকে যাচ্ছে ততক্ষণ উনি মনে শান্তি পাচ্ছেন না। সেই জন্যে আমায় অনেক করে অনুরোধ করলেন যেন সেই রাতেই আমি নরউডে তার ওখানে যাই, উইলটা ঠিকমতো তৈরি করে সমস্ত বন্দোবস্ত করে, এবং সব বন্দোবস্ত পাকা হওয়ার আগে আমার বাবা মাকে এ সম্বন্ধে যেন একটি কথাও না বলি। অর্থাৎ তাদের তিনি একেবারে চমকে দিতে চান আর কি। এ কাউকে না জানানোর ব্যাপারটা তিনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন। বুঝতেই পারছেন মিস্টার হোমস, কোনো কিছু প্রত্যাখ্যান করা তখন আমার পক্ষে সম্ভব ছিল না। আমার এমন উপকার করেছেন তিনি, তার ইচ্ছা মতো কাজ করাই আমার এখন কর্তব্য। তাই বাড়িতে টেলিগ্রাম করে জানিয়ে দিলাম বিশেষ কাজে আটকে পড়েছি, ফিরতে কত রাত হবে বলতে পারি না। মিস্টার ওল্ডেকার বলেছিলেন তার ইচ্ছে আমি তার সঙ্গে নৈশাহার করি রাত 9টায়, কারণ তার আগে হয়তো তিনি নাও ফিরতে পারেন। বাড়িটা খুঁজে পেতে অবশ্য তাই ওখানে পৌঁছতে আধ ঘন্টার মতো দেরি হয়ে গিয়েছিল। গিয়ে দেখি হোমস মাঝপথে বাধা দিয়ে বললেন, দরজাটা কে খুলেছিল? বোধহয় তার গৃহকর্ত্রী। এবং সেই মহিলাটি গিয়ে তাকে আমার নাম জানাতেই আমার ভেতরে আসবার অনুমতি হলো। মহিলাটির সঙ্গে আমি বসবার ঘরে গিয়ে বসলাম। টেবিলে নৈশাহার যা সাজানো ছিল তা সামান্যই। খাওয়া দাওয়ার পরে মিস্টার ওল্ডেকার এসে আমায় তার শোবার ঘরে নিয়ে যান। একটা খুব ভারী সিন্দুক সেখানে ছিল। সেটা খুলে প্রচুর কাগজপত্র বার করলেন তিনি। আমরা দুজনে সেই কাগজগুলো দেখতে লাগলাম। কাজ শেষ হলো তখন রাত প্রায় 12টা। বললেন গৃহকর্ত্রীকে তিনি আর বিরক্ত করতে চান না, তাই জানলা দিয়ে আমায় বেরিয়ে যেতে বললেন।
জানলাটা খোলাই ছিল সমস্তক্ষণ। জানলার শার্সি কি নামানো ছিল? এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না, তবে যতদূর মনে হচ্ছে যেন আধখানা খোলা ছিল। লাঠিটা খুঁজে পাচ্ছিলাম না। তাতে তিনি বললেন, ও জন্যে ভেবো না, এখন থেকে তো আমাদের প্রায়ই দেখা হবে। লাঠিটা রেখে দেবো এখন, এলেই পাবে। অজ্ঞতা আমি চলে এলাম। সিন্দুকটা খোলাই ছিল, আর কাগজপত্রগুলো আলাদা আলাদা প্যাকেটে ছিল টেবিলের ওপর। অত রাতে আমার আর ব্ল্যাক হিতে যাওয়া সম্ভব হলো না, তাই রাতটা কাটালাম অ্যানার্লি আর্মসে। এরপরে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তা জানলাম আজ সকালে খবরের কাগজ পড়ে। আর কিছু আপনার জিজ্ঞাসা করার আছে মিস্টার হোমস? হুম, ব্ল্যাক হিতে না যাওয়া পর্যন্ত নয়। মানে বলছেন নরউডে তো? হ্যাঁ, তাই বটে। স্পষ্ট স্বীকার না করলেও লেস্ট্রেড ভালো করেই জানেন যে হোমসের খোলাধার বুদ্ধি এমন অনেক কিছুই ভেদ করতে পারে যা তার পক্ষে সম্পূর্ণ অভেদ্য। দেখা গেল তিনি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন হোমসের দিকে। বললেন, সঙ্গে একটু কথা আছে মিস্টার হোমস। আর মিস্টার ম্যাকফার্নেল, এবার আপনাকে যেতে হচ্ছে। আমার দুজন কনস্টেবল দরজায় দাঁড়িয়ে আছে একটা 4 চাকা গাড়ি নিয়ে। ম্যাকফার্নেল উঠে দাঁড়ালেন। তারপর শেষবারের মতো অনুনয়ের দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কনস্টেবলরা ম্যাকফার্নেলকে গাড়িতে নিয়ে গেল। লেস্ট্রেড রয়ে গেলেন। উইলের খসড়া কাগজপত্রগুলো তুলে হোমস প্রচুর মনোযোগের সঙ্গে দেখছিলেন। সেগুলো সরিয়ে দিয়ে বললেন, এই কাগজপত্রে রহস্য সমাধানের ইঙ্গিত আছে, তাই না লেস্ট্রেড? ভ্যাবাচাকা খাওয়াভাবে লেস্ট্রেড সেগুলোর দিকে তাকালেন। বললেন, প্রথম কটা লাইন বেশ পড়তে পারছি, আর দ্বিতীয় পৃষ্ঠার এই মাঝের কয়েকটা লাইন আর শেষ দিকে 2-1 পৃষ্ঠার ছাপার মতোই পরিষ্কার বলতে গেলে। কিন্তু এর সব লেখাগুলো খুব খারাপ। আর 3টে জায়গায় লেখা তো একেবারেই পড়তে পারছি না। তা কি বুঝলে? আপনি বলুন না কি বুঝলেন। বুঝলাম যে লেখাটা হয়েছে ট্রেনে যেতে যেতে। লেখা পরিষ্কার হয়েছে যখন গাড়ি কোনো স্টেশনে থেমেছে, আর খারাপ হয়েছে যখন গাড়ি চলার সময় লেখা হয়েছে। আর সবচেয়ে খারাপ হয়েছে গাড়ি লাইন বদলাবার সময়। যে কোনো বিশেষজ্ঞই বলতে পারবে ট্রেনটি ছিল শহরতলির, নতুবা অত ঘন ঘন লাইন পাল্টানোর দরকার হতো না। যদি ধরে নেওয়া যায় যতক্ষণ ট্রেনে ছিলেন ততক্ষণই লিখেছেন, তাহলে বুঝতে হবে সেটা ছিল কোনো এক্সপ্রেস ট্রেন। নারুর থেকে লন্ডন ব্রিজের মধ্যে মাত্র একটা স্টেশনেই থেমেছিল। লেস্ট্রেড হাসতে হাসতে বললেন, কোনো বিষয়ে একটা ধারণা তোলার পর আপনি যখন এগোতে থাকেন তখন আমার পক্ষে পাল্লা দেওয়া কঠিন হয়ে ওঠে মিস্টার হোমস। কিন্তু এসবের সঙ্গে এ মামলার সম্পর্কটা কি? ম্যাকফার্নেলের কাহিনীর মর্মার্থ থেকে এই পর্যন্ত সমর্থিত হচ্ছে যে মিস্টার জোনাস ওল্ডেকারি কাল ট্রেনে বসে উইলটা তৈরি করছিলেন। এ থেকে আন্দাজ করা যেতে পারে উইলটার কার্যকারিতার ব্যাপারে ভদ্রলোক বিশেষ গুরুত্ব দেননি। মানে উইলটা যিনি করেছেন যেন কার্যকরী হবে না ভেবেই করেছেন। কিন্তু সেই সঙ্গে যে তিনি নিজের মৃত্যুর পরোয়ানাতে সই করে বসেছেন। তাই তুমি মনে করো নাকি? কেন আপনি তা করেন না? তা যে একেবারেই অসম্ভব তা অবশ্য নয়, কিন্তু মামলাটা এখনও আমার কাছে ঠিক স্বচ্ছ হয়ে ওঠেনি। বলেন কি? মামলাটা তো একেবারে এখন জলের মতো সহজ হয়ে গিয়েছে। এই ম্যাকফার্নেল জেনেছে কোনো বিশেষ ব্যক্তির মৃত্যুতে সে প্রচুর সম্পত্তির মালিক হবে, তাই সে কাউকে কিছু না বলে এমন ব্যবস্থা করলো যাতে সে রাত্রেই মিস্টার ওল্ডেকারের সঙ্গে দেখা করতে পারে। ততক্ষণই দেরি করলো যতক্ষণ পর্যন্ত না ঘরের দ্বিতীয় ব্যক্তিটি ঘুমিয়ে পড়ে। তারপর তাকে একা পেয়ে খুন করে, তার শরীর কাঠের স্তূপের সঙ্গে পুড়িয়ে ফেলে, আর তারপর চলে যায় পাশের একটা হোটেলে। ঘরের ভিতরে লাঠিটাই রক্তের দাগ অতি সামান্যই, হয়তো ভেবেছিল কোনো রকম রক্তপাত হয়নি এবং শরীরটা পুড়িয়ে ফেললেই মৃত্যুর আর কোনো চিহ্ন আন্দাজ করা সম্ভব হবে না। তোমার এই কাহিনী বড় বেশি সহজ সরল মনে হচ্ছে লেস্ট্রেড। তোমার যেসব গুণ আছে তার সঙ্গে তুমি এক ফোঁটা কল্পনাও যোগ করো না, এই হলো তোমার দোষ। ধরো মুহূর্তের জন্য তুমি ওই ম্যাকফার্নেলের মতো অবস্থায় পড়েছ। যে রাত্রে উইলটা তৈরি হলো সে রাতেই কি তাহলে হত্যা করবে? দুটো ঘটনার মধ্যে এরকম ঘনিষ্ঠ একটা সম্বন্ধ রেখে দেওয়াটা কি বিপদের সম্ভাবনা হবে না? তাছাড়া এমনই একটা সময় কি তুমি ওদের বাড়ি যাবে যখন আরও একজনের পক্ষে
সেই খবরটা জানা সম্ভব হয়েছে, মানে আমি বলতে চাইছি ভিত্তটিই তো দরজা খুলে দিয়েছে, তাই তো? চিন্তা করো, এবং শেষ পর্যন্ত শরীরটাকে সরিয়ে ফেলার ব্যাপারে তুমি এত কাণ্ড করলে, কিন্তু লাঠিটা সেখানে ফেলে আসবে জানিয়ে দেবার জন্য যে তুমি হচ্ছে অপরাধী। স্বীকার তোমাকে করতেই হবে যে ব্যাপারটা স্বাভাবিক হলো না। লেস্ট্রেড লাঠিটার প্রসঙ্গ আসতেই বললেন, মিস্টার হোমস, আমরা তো জানি যে অপরাধী অনেক সময় প্রচুর তাড়াহুড়ো করে এমন অনেক কিছু করে ফেলে, এমন নজির তো আমাদের অনেক আছে। অপরাধী হয়তো পুনরায় ও ঘরে যেতে ভয় পেয়েছিল বা বাধা পেয়েছিল। আর একটা কথা আমার মনে হচ্ছে মিস্টার হোমস, যতদূর জানি কাগজপত্র কিছুই খোয়া যায়নি, এবং বন্দী হলো একমাত্র ব্যক্তি যার ওগুলো হাত করার কোনো কারণ নেই, যেহেতু সেই উত্তরাধিকারী হতে চলেছে, এমনিতেই পেয়ে যাবে সমস্ত কিছু। লেস্ট্রেডের এই মন্তব্যটি যেন হোমসের মনে লেগে গেল। তিনি বললেন, অবশ্য এটা ঠিক, সাক্ষ্য প্রমাণ যা পেয়েছি তা তোমার মনের মতোই হচ্ছে। তবে আমি যা বলতে চাইছি তা এই আসল ব্যাপারটা অন্যরকম হওয়াও অসম্ভব নয়। যা বলেছ যথাসময়ে ঠিক জানা যাবে। আচ্ছা, আপাতত বিদায়। আজই এক সময় নরউডে গিয়ে দেখে আসবো তুমি কতদূর এগিয়েছ। লেস্ট্রেড চলে গেলে হোমস উঠে পড়ে যা যা কাজ আছে সেজন্য তৈরি হতে লাগলেন। হাবভাব দেখে মনে হলো বেশ মনের মতো কাজ পেয়েছেন। মাই ডিয়ার ওয়াটসন বলতে বলতেই হোমস তাড়াতাড়ি জামাটা গলিয়ে নিয়ে বললেন, আমার প্রথম কাজ এখন হবে ব্ল্যাকহিথের পথে রওনা হওয়া, কারণ দেখা যাচ্ছে একটা ঘটনার ঠিক পিছনেই আর একটা ঘটনা ঘটে গিয়েছে, আর পুলিশের ভুল হচ্ছে দ্বিতীয় ঘটনার ওপরেই মনোসংযোগ করা, কারণ সেটাই আসলে অপরাধের ঘটনা। কিন্তু এক্ষেত্রে স্পষ্টই দেখা যাচ্ছে প্রথম ঘটনার উপর আলোকপাতের পরে দ্বিতীয় ঘটনায় যাওয়াটাই যুক্তিযুক্ত। প্রথম ঘটনাটা হলো এই অদ্ভুত উইলটা। যে এই উইলের বলে উপকৃত হতে চলেছিল তার কাছে ব্যাপারটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এ ব্যাপারে আলোকপাত হলে হয়তো তখন পরবর্তী ঘটনার রহস্য সহজ হয়ে আসবে। তা এ ব্যাপারে তোমার সাহায্য করার কিছু নেই। বিপদের কোনো ঝুঁকি নেই, থাকলে তোমায় না নিয়ে বেরোবার কথা চিন্তাই করতাম না মাই ডিয়ার ওয়াটসন। আশা করছি সন্ধেবেলায় দেখা হলে তোমায় বলতে পারবো যে এই আমার আশ্রিত ম্যাকফার্নারের জন্য কিছু করতে পেরেছি কিনা। অনেক রাত করে হোমস ফিরলেন। ওয়াটসন তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলেন অনেক আশা নিয়ে গেলেও তাকে ব্যর্থ মনোরথ হয়েই ফিরতে হয়েছে। ঘণ্টাখানেক ধরে নিজের ঘরে বসে একঘেয়ে সুরে বেহালা বাজিয়ে চললেন। এইভাবে হোমস মনের চঞ্চল ভাব দূর করে থাকেন। তারপর বেহালাটা রেখে দিয়ে শান্তস্বরে ওয়াটসনের কাছে হঠাৎই তার কাহিনী সবিস্তারে বর্ণনা শুরু করলেন। হোমস আক্ষেপ করে বলতে লাগলেন, খুব বড় মুখ করে লেস্ট্রেডকে বলেছিলাম, কিন্তু এখন যা দেখছি ও ঠিক পথেই ধরেছে। আমারই ভুল হচ্ছে। মিলছে না, একেবারেই মিলছে না মাই ডিয়ার ওয়াটসন। আমার মন একদিকে নির্দেশ দিচ্ছে আর ঘটনার নির্দেশ হচ্ছে একেবারেই অন্যদিকে। ব্রিটেনের জুরিরা এখন বুদ্ধিমত্তার সেই উচ্চ পর্যায়ে ওঠেনি যে লেস্ট্রেডের তথ্যের উপর আমার অনুমানকে বড় করে দেখবে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, ব্ল্যাকহিথে গিয়েছিলে? গিয়েছিলাম, এবং বেশি সময় লাগলো যা জানতে যে মৃত ওল্ডেকার লোকটি আসলে একটি 1 নম্বরের শয়তান। ম্যাকফার্নেলের বাবা ছেলের খোঁজে বেরিয়েছেন আর মা বাড়িতে বসে ভয়ে আর ঘৃণায় কাঁপছেন। তিনি ছেলের অপরাধের সম্ভাবনাটা একেবারেই বাতিল করে দিলেন। ওল্ডেকারের মৃত্যুতে তিনি কোনো বিস্ময় বা দুঃখ প্রকাশ করলেন না, বরং তার সম্বন্ধে এমনই সব তিক্ত মন্তব্য করলেন যে নিজের অজান্তেই পুলিশের মামলায় সাহায্য করলেন। কারণ মায়ের এই মনোভাবের কথা যদি ছেলের জানা থাকে, তাহলে তো ওল্ডেকারের উপর তার জিজ্ঞাসাবৃত্তি বাড়াবাড়িরই কথা। ভদ্রমহিলা বললেন, মানুষের থেকে বরং ধূর্ত শয়তান বা বাঁদরের সঙ্গে ওল্ডেকারের মিল বেশি। ছেলেবেলা থেকেই ওকে জানতাম। ও আমাকে বিয়ে করতেও চেয়েছিল। ওর সঙ্গে আমার বাগদানও হয়ে গেছিল মিস্টার হোমস। একদিন শুনলাম ও একটা পাখির খাঁচার মধ্যে বেড়াল ছেড়ে দেয়। এই নিষ্ঠুরতার পরিচয় পেয়ে আমি এমন আতঙ্কিত হয়ে উঠেছিলাম যে সঙ্গে সঙ্গে তার সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করেছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমি যাকে বিয়ে করেছি সে ওর মতো ধনী না হলেও অনেক অনেক গুণে ভালো। আর আমার বিয়ের দিন সকালে সে আমার একটা ফটোকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে আমার কাছে পাঠায়। এই দেখুন সেই ক্ষত বিক্ষত ফটোটা। যাই হোক,
এখন তিনি আপনাকে ক্ষমা করেছেন, না হলে কি আপনার ছেলেকে তার সমস্ত বিষয় সম্পত্তি উইল করে লিখে দিয়ে যেতেন? না, ওল্ডেকারের কোনো সম্পত্তি আমার বা আমার ছেলের দরকার নেই। ঈশ্বর আছেন মিস্টার হোমস, তিনিই শাস্তি দিয়েছেন ওকে, এবং তিনিই যথাসময়ে দেখিয়ে দেবেন যে তাঁর মৃত্যুতে আমার ছেলের কোনো হাত নেই। আরও কিছুক্ষণ জেরা করার পরও এমন কিছু জানা গেল যা হোমসের মতে তার মক্কেলের বিরুদ্ধেই যাচ্ছিল। তাই হোমস হতাশ হয়ে তখনই নরউডে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আধুনিক ধরনের মস্ত বাড়িটার সামনের লনে লরেলের একটা ঝাড় রয়েছে। এর ডান দিকে রাস্তা থেকে খানিকটা ভিতরে একটা কাঠের গাদা। আগুনটা এখানেই লেগেছিল। বাঁ দিকের জানলাটা খুলে ওল্ডেকারের ঘর দেখা যায়। সেখানে লেস্ট্রেড তার একজন প্রধান কনস্টেবলকে রেখে গিয়েছিল। পোড়া কাঠের গোলার ছাই কাদার মধ্যে যে কিছু রং পোড়া ধাতব চাকতিও পাওয়া গিয়েছিল, হোমস সেগুলো ভালো করে পরীক্ষা করে বুঝলেন প্যান্টের বোতাম ছাড়া আর কিছু না। একটা চাকতির মধ্যে হায়ামস নামে ওল্ডেকারের এক দর্জির নাম খোদাই করা ছিল। হোমস লক্ষ্য করলেন পুলিশের ধারণার সঙ্গে সমস্তই চমৎকারভাবে মিলে যাচ্ছে। গুড়ি মেরে উঠোনটা পরীক্ষা করছিলেন তিনি। অগাস্টের রোদ তার পিঠে পড়ছে। ঘণ্টাখানিক পরে সেখানেও হতাশ হয়ে হোমস তখন গেলেন ওল্ডেকারের শোবার ঘরে। এখানে ভালো করে পরীক্ষা করে দেখলেন রক্তের দাগ অত্যন্ত অস্পষ্ট। লাঠিটা যে ম্যাকফার্নেলের সেটা হোমস নিশ্চিত হলেন। কার্পেটের ওপর দুজন মানুষের পায়ের ছাপ বোঝা যায়, কিন্তু তৃতীয় কোনো পায়ের ছাপ নেই, ব্যাপারটাও পুলিশের সপক্ষে যাবে। পুলিশের তরফে সাক্ষ্য প্রমাণ কমেই পুঞ্জীভূত হয়ে চলেছে, অথচ হোমস এখনও একই অন্ধকারে রইলেন। আলমারির তাকগুলো পরীক্ষা করে দেখলেন এবার হোমস। জিনিসপত্র সব বের করে টেবিলের ওপর জড়ো করে রাখা হয়েছে। কাগজগুলো ছিল আলাদা আলাদা খামে সিলমোহর করা। তার দু একটা পুলিশ খুলে পরীক্ষা করেছে। সেগুলো খুব মূল্যবান বলে মনে হয়নি। ব্যাংকের কাগজপত্র থেকেও মিস্টার ওল্ডেকারকে খুব বড়লোক বলে মনে হলো না। কিছু দলিলের উল্লেখ ছিল যেগুলো অবশ্য হোমস দেখতে পেলেন না, এবং মনে করলেন এই দলিলগুলোই হয়তো বেশি দামি। হোমস ভাবলেন এটা যদি ঠিকভাবে প্রমাণ করতে পারা যায় তাহলে লেস্ট্রেডের নিজেরই যুক্তি তার বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে, কারণ যে জিনিস সে পেতেই চলেছে কেন তা চুরি করতে যাবে। সমস্ত কিছু পরীক্ষা করেও নির্ভরযোগ্য কোনো সূত্র না পেয়ে হোমস এবার গৃহকর্ত্রীর সঙ্গে দেখা করলেন। গৃহকর্ত্রী মিসেস লেক্সিংটন ছোটোখাটো, কম কথার মানুষ, বাঁকা চোখে সন্দেহের দৃষ্টি। তার কাছ থেকে অনেক চেষ্টা করে হোমস কোনো কথা বের করতে পারলেন না। তবে তিনি স্বীকার করলেন, হ্যাঁ, 9:30 নাগাদ সে দরজা খুলে ম্যাকফার্নেলকে ভিতরে ঢুকতে দিয়েছিল। 10:30 নাগাদ সে শুতে যায়। বাড়ির অন্য দিকটাই তার ঘর, সেখান থেকে কিছু শোনা সম্ভব নয়। মিস্টার ম্যাকফার্নেলের হ্যাট আর লাঠিটা হলঘরে ফেলে যাওয়ার খবরও তিনি বললেন। আগুন লাগা চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তার মরিব নিশ্চয়ই খুন হয়েছেন। হোমস যখন মিসেস লেক্সিংটনকে জিজ্ঞাসা করলেন তার কোনো শত্রু ছিল কিনা, তখন তিনি উত্তরে বললেন, আগে শত্রু কার না থাকে, তবে মিস্টার ওল্ডেকার বিশেষ মিশুকে ছিলেন না। দরকার না থাকলে কারোর সঙ্গে মিশতেন না। হ্যাঁ, বোতামগুলো সে দেখেছে, যে জামার বোতাম সেগুলো, সেই জামাটাই তিনি গত রাত্রে পরেছিলেন। কাঠের গাদাটা খুব শুকনো থাকায় দাউ দাউ করেই আগুন জ্বলছিল। সে যখন সেখানে পৌঁছায় তখন পোড়া মাংসের গন্ধ শুধু সে নয়, দমকলের লোকেরাও গন্ধ পাচ্ছিল। কাগজপত্র ও মিস্টার ওল্ডেকারের ব্যক্তিগত কোনো সম্বন্ধে সে কিছুই বলতে পারল না। তবে গৃহকর্ত্রী যে কোনো একটা ব্যাপার চেপে যাচ্ছেন সেটা বেশ বুঝতে পারলেন হোমস। ওয়াটসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে করতে হোমস কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। তারপর হঠাৎই বলতে শুরু করলেন পুনরুদ্যমে, বুঝতে পারছো মাই ডিয়ার ওয়াটসন, এখন মনে হচ্ছে যদি আমরা নতুন কোনো বিকল্প নিয়ে অগ্রসর না হই তাহলে আর তরুণ অ্যাটর্নি মিস্টার ম্যাকফার্নেলের কোনো আশাই থাকবে না। ওর বিরুদ্ধে এখন মামলাটা যেভাবে দাঁড়িয়েছে তাতে বলতে গেলে কোনো ক্ষতি থাকছে না, এবং পরবর্তীকালে তদন্তের ফলে ওদের বক্তব্য আরও জোরদার হয়ে উঠেছে। তবে কাগজপত্রগুলোর ব্যাপারে একটা ছোটোখাটো জিনিস একটু আশ্চর্য বলেই মনে হচ্ছে, সেটা ধরে হয়তো নতুন করে তদন্ত করা যেতে পারে। ব্যাংকের কাগজপত্রগুলো থেকে দেখা যাচ্ছে টাকার পরিমাণ অতি অল্প হওয়ার প্রধান কারণ হলো গত 1 বছরের মধ্যে মিস্টার কার্ডেলিয়াসের নামে বড় বড় অঙ্কের চেক কাটা হয়েছে। কৌতূহল জাগছে কে এই মিস্টার কার্ডেলিয়াস, যার সঙ্গে অবসরপ্রাপ্ত মিস্টার ওল্ডেকারের এরকম বড় বড় অঙ্কের লেনদেন হয়েছিল।
তার কি এই ব্যাপারে কোনো রকম হাত থাকতে পারে? হয়তো সে কোনো দালাল, কিংবা এরকম বড় বড় অঙ্কের লেনদেনের উপযুক্ত কোনো কাগজপত্রই পাওয়া যাচ্ছে না। অন্য কোনো রকম ইঙ্গিত না পেলে আমার কাজ এখন হবে ব্যাংকে গিয়ে সেই ভদ্রলোকের খোঁজ করা যে এই চেকগুলো ভাঙিয়েছে। কিন্তু আমার আশঙ্কা লেস্ট্রেড ম্যাকফার্নেলকে ফাঁসিতে ঝোলাবে এবং সেখানে এই মামলা শেষ হবে। স্কটল্যান্ড ইয়ার্ডের জয় জয়কার হবে। সে রাতে হোমস ঘুমোতে পারলেন না। পাতরাসের টেবিলে এসে ওয়াটসন লক্ষ্য করলেন তিনি ফ্যাকাশে হয়ে গিয়েছেন। চোখ ঘিরে কালি পড়ায় দৃষ্টির ঔজ্জ্বল্য বৃদ্ধি পেয়েছে। আর ঘিরে কার্পেটটা পোড়া সিগারেটের টুকরোই টুকরোই আর ছড়ানো কাগজে ভর্তি। টেবিলের উপর একটা খোলা টেলিগ্রাম। টেলিগ্রামটা ওয়াটসনের দিকে এগিয়ে দিয়ে হোমস বললেন, কি বুঝতে পারছো বলো? নরউড থেকে আসা টেলিগ্রামটা ওয়াটসন পড়তে লাগলেন। গুরুত্বপূর্ণ নতুন সাক্ষ্য প্রমাণ। ম্যাকফার্নেলের অপরাধ নিঃসন্দেহে প্রমাণিত। মামলা ছেড়ে দিন, লেস্ট্রেড। হোমস বললেন, ব্যাপারটা গুরুতরই মনে হচ্ছে। তারপর তিক্ত স্বরে বললেন, এ হলো লেস্ট্রেডের বিজয় সঙ্গীত, মাই ডিয়ার ওয়াটসন। কিন্তু তা হলেও হাল ছেড়ে দেওয়ার সময় এখনো আসেনি। তাড়াতাড়ি পাতরা সেরে নাও, মাই ডিয়ার ওয়াটসন। তারপর চলো দুজনে যাই, দেখি কি করতে পারি। মনে হচ্ছে তোমার সাহচর্য আর নৈতিক সমর্থন আজ আমার বড় বেশি দরকার। হোমস নিজে পাতরাস করলেন না। এটা তাঁর বরাবরের অভ্যেস এই যে বিশেষ উত্তেজনার সময় তিনি কিছুই খেতেন না। ওয়াটসন বরাবরই লক্ষ্য করে এসেছেন ক্লান্তিতে একেবারে অবসন্ন হয়ে না পড়া পর্যন্ত তার লৌহ কঠিন শক্তি পুরোপুরি বজায় থাকে। ডাক্তার হিসাবে ওয়াটসন এ বিষয়ে আপত্তি তুললেন। হোমস বললেন, অজবের চিন্তায় শক্তি ও স্নায়ু অপব্যবহার করা চলবে না। তাই হোক না খেয়েই তিনি নরউডে ওয়াটসনকে নিয়ে চলে এলেন। আর গেট খুলতেই লেস্ট্রেড এসে দেখা করলেন। হাসি হাসি মুখে এবং তীর্যক স্বরে বললেন, মিস্টার হোমস, প্রমাণ করতে পারলেন কি যে আমরা ভুল পথে চলেছি? পেলেন আপনার রাস্তা সেই অপরাধীকে? না, এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমরা পুলিশরা কিন্তু কালই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম, এবং আজ আবার তার উপর প্রমাণ হয়েছে যে সে সিদ্ধান্ত নির্ভুল। সুতরাং নিশ্চয়ই স্বীকার করবেন, অন্তত এবারের মতো আমরা আপনার থেকে একটু এগিয়ে আছি। কি বলেন? আমরা যেমন চাই না, তেমনি আপনিও নিশ্চয় হার মানতে চান না। কি বলেন ডাক্তার ওয়াটসন? আসুন, জন ম্যাকফার্নেলি যে অপরাধী তার অকাট্য প্রমাণ আপনাদের দেখাচ্ছি। তার পিছু পিছু গিয়ে হোমসরা পিছনের একটা অন্ধকার ঘরে গিয়ে পৌঁছালেন। লেস্ট্রেড বললেন, হত্যা করার পর ম্যাকফার্নেল নিশ্চয়ই এখানে এসেছিলেন হ্যাটটা নিতে। আচ্ছা, এবার দেখুন তো। প্রচুর নাটকীয়তার সঙ্গে তিনি একটা হঠাৎ দেশলাই জ্বাললেন। সেই আলোয় সাদা চুনকাম করা দেওয়ালে একটা রক্তের দাগ চোখে পড়ল। দেশলাই কাঠিটা আরও কাছে নিয়ে গেলে দেখা গেল সেটা কেবলমাত্র দাগ নয়, স্পষ্টতই একটা আঙুলের ছাপ ওটা। আতস কাঁচ নিয়ে এটা একটু পরীক্ষা করে দেখুন তো মিস্টার হোমস। হ্যাঁ, দেখছি। আপনি তো জানেন মিস্টার হোমস, দুজনের বুড়ো আঙুলের ছাপ অবিকল একরকম হয় না। এবার এই ছাপটার সঙ্গে ম্যাকফার্নেলের ডান হাতের বুড়ো আঙুলের এই মোমের ছাপটা মিলিয়ে দেখুন তো। এটা আজ সকালে আমার আদেশে নেওয়া হয়েছে। মোমের ছাপটা রক্তের ছাপের কাছে রাখতে আর আতস কাঁচের দরকার হলো না। নিঃসন্দেহে বোঝা গেল দুটো একই হাতের। এই প্রমাণের উপরে আর কথা বলা চলে না। হোমস ও ওয়াটসন এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ, ঠিকই বটে। ওয়াটসন এবার হোমসের দিকে তাকিয়ে বুঝতে পারলেন হোমস যেন ভিতরে ভিতরে আনন্দে অধীর হয়ে উঠেছেন। চোখ দুটো জ্বলছে দুটো তারার মতো। মনে হলো হাসির একটা প্রচণ্ড দমক চেপে রাখবার প্রবল চেষ্টা করতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত বলে উঠলেন, আশ্চর্য ব্যাপার, এমনটি কে ভেবেছিল? মানুষকে দেখে কত সহজেই না আমরা ভুল করি। অমন সুন্দর চেহারা, দেখা যাচ্ছে নিজেদের বিচার বুদ্ধির ওপরেও আর আস্থা রাখা যাচ্ছে না। কি বলো লেস্ট্রেড? ভাগ্যিস সে হ্যাটটা নিতে এসে ডান হাতের বুড়ো আঙুলটা ওখানে রেখেছিল। লোকটা ভাব প্রকাশে শান্ত হলেও প্রচণ্ড উত্তেজনা চেপে রাখার প্রবল চেষ্টায় যেন তার সমস্ত শরীর পাকিয়ে পাকিয়ে উঠছে। আচ্ছা লেস্ট্রেড, এই চমৎকার আবিষ্কারটা কার? মিসেস লেক্সিংটনই এটার উপর রাতের প্রহরীর দৃষ্টি আকর্ষণ করে। কোথায় ছিল আপনার কনস্টেবল? যেখানে খুন হয় সেই শোবার ঘরটা এসেছিল, যাতে কেউ কোনো কিছুতে হাত না দেয়। পুলিশ এটা কেন দেখতে পায়নি? হল ঘরটা তেমন ভালো করে লক্ষ্য করার কারণ ছিল না। তাছাড়া দেখতে পাচ্ছেনই তো, সহজে চোখে পড়বে এমন জায়গা ওটা নয়। তা অবশ্য নয়,
আচ্ছা, তাহলে অবশ্যই দাগটা কাল ওখানে ছিল, তাই তো? এ কথায় যেভাবে লেস্ট্রেড হোমসের দিকে তাকালেন তাতে হয়তো তার মনে হলো হোমসের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। বলতে কি, তাঁর এই প্রচ্ছন্ন খুশির ভাব আর এই অদ্ভুত মন্তব্য শুনে ওয়াটসনও খুব বিস্মিত হলেন। জানি না আপনি কি বলতে চান, যে কাল রাতে ম্যাকফার্নেল কয়েদখানা থেকে এসে ওটা করে গিয়েছে তার বিরুদ্ধে প্রমাণটা জোরদার করার উদ্দেশ্যে? পৃথিবীতে যে কোনো বিশেষজ্ঞই বলবে যে এ দাগ নিশ্চয় ম্যাকফার্নেলের। হ্যাঁ, এ দাগ ম্যাকফার্নেলের, তাতে কোনো সন্দেহ নেই। ব্যাস, আপনি যে স্বীকার করেছেন এটাই যথেষ্ট। আমি কাজ বুঝি মিস্টার হোমস, প্রমাণ পেলে সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করি না। আমি এখন পাশের ওই বসার ঘরে বসে রিপোর্ট লিখতে বসছি। আর কিছু বলার থাকলে আপনি গিয়ে বলতে পারেন। ইতিমধ্যে হোমস নিজেকে সম্পূর্ণ সামলে নিয়েছেন। ওই চোখে কৌতূহলের ঝিলিক তখনও মাঝে মাঝে লক্ষ্য করছিলেন ডক্টর ওয়াটসন। ওই দুঃখের ব্যাপার মাই ডিয়ার ওয়াটসন, কিন্তু তবুও দু একটা বিশেষ জিনিসের জন্যে এখনও আমি আমার মক্কেলের ব্যাপারে একেবারে হতাশ হচ্ছি না। ভারী ভালো লাগলো শুনে, কিন্তু আমার তো মনে হয় আর কোনো আশাই নেই। অতটা ঠিক নয় মাই ডিয়ার ওয়াটসন। যে ব্যাপারটাই লেস্ট্রেড এত গুরুত্ব দিচ্ছে তাতে একটা মস্ত গলদ রয়ে গিয়েছে। কাল যখন আমি হলঘরটা পরীক্ষা করি তখনও দাগটা ওখানে ছিল না। আচ্ছা চলো, একটু রোদে ঘুরে আসি। হোমসরা বাগানে চলে এলেন। প্রচুর কৌতূহলের সঙ্গে হোমস বাড়িটা লক্ষ্য করতে লাগলেন চারিদিকে। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে মাটির নিচের ঘর থেকে চিলেকোঠা পর্যন্ত সমস্ত বাড়িটা ঘুরলেন। বেশিরভাগ ঘরই আসবাবহীন, কিন্তু তাহলেও খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন হোমস। শেষ পর্যন্ত আবার খুশির আবেগে ভরপুর হয়ে উঠলেন। হোমস মন্তব্য করলেন, কয়েকটা ব্যাপারে এই মামলা স্বাতন্ত্র্যের দাবি রাখে। এবার লেস্ট্রেড আমাদের উপরে ও খুব চোটপাট নিয়েছে বটে, তবে আমার ধারণা সত্য হলে হয়তো আমরাও উল্টে ওর ওপর চোটপাট নিতে পারবো। হোমস রিপোর্ট লেখায় রত লেস্ট্রেডকে থামতে বললেন, একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না কি? আমি তো মনে করতে পারছি না যে তোমার সাক্ষ্য প্রমাণ এর মধ্যেই সম্পূর্ণ হয়েছে। লেস্ট্রেড হোমসকে ভালো করেই জানতেন, তাই কথাটা উড়িয়ে দিতে পারলেন না। কলম নামিয়ে রেখে কৌতূহলের দৃষ্টিতে হোমসের দিকে তাকালেন এবং বললেন, কি বলতে চান মিস্টার হোমস? বলতে চাই, এ মামলার একজন অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী আছে যাকে তুমি পরীক্ষা করনি। দেখাতে পারেন তাকে? তাহলে দেখান তো। তিনজন কনস্টেবল হলঘরে এসে হাজির হলো। বাইরের ঘরটায় প্রচুর খড় আছে, তা থেকে দুটো বান্ডিল নিয়ে এসো। যে সাক্ষীকে আমি হাজির করতে চাই তার ব্যাপারে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ। তোমার পকেটে দেশলাই আছে মাই ডিয়ার ওয়াটসন। এবার লেস্ট্রেড, চলো ওপর তলায় যাওয়া যাক। খালি ঘরের সামনে একটা চওড়া বারান্দায় সকালে এসে দাঁড়ালেন। এই বারান্দার এক প্রান্তে তিনি ওয়াটসন ও লেস্ট্রেডকে দাঁড় করিয়ে দিলেন। কনস্টেবলরা দাঁত বের করে হাসছিল, আর যেভাবে লেস্ট্রেড হোমসের দিকে তাকিয়ে আছেন তাতে বিস্ময়, প্রত্যাশা আর বিদ্রুপ পরপর তার উপর দিয়ে খেলে চলেছে। আর এমনভাবে হোমস ওয়াটসনদের দিকে তাকালেন যেন কোনো জাদুকর ম্যাজিক দেখাতে চলেছেন। একজন কনস্টেবলকে দিয়ে 2 বালতি জল আনিয়ে নেবে লেস্ট্রেড। খড়গুলো এখানে রাখো, দুদিকের দেওয়াল থেকে খানিকটা তফাতে। ব্যাস, এবার আমরা প্রস্তুত। ইতিমধ্যে লেস্ট্রেডের চোখ দুটো লাল হতে শুরু করেছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠেছেন তিনি বলে উঠলেন, জানি না আপনি আমাদের নিয়ে খেলা করছেন কিনা। এসব বাজে ব্যাপারগুলো না করেও তো আপনি আপনার বক্তব্যটা প্রকাশ করতে পারতেন। বিশ্বাস করো লেস্ট্রেড, যা কিছু করছি সবেরই পিছনে চমৎকার যুক্তি আছে। হয়তো তোমার মনে আছে, কয়েক ঘন্টা আগে তুমি যখন টিটকিরি দিচ্ছিলে তখন ভাগ্যসূর্য ছিল তোমার পক্ষে। সুতরাং এখন যদি আমি কিছু আড়ম্বর করি নিশ্চয়ই তুমি আপত্তি করবে না। ওই জানলাটা খুলে দেবে ওয়াটসন, তারপর ওই ঘরে আগুন ধরিয়ে দাও। ওয়াটসন সেই মতো করলেন। হাওয়াতে ধোঁয়াটা চলল, বারান্দা বেয়ে শুকনো খড় জ্বলে উঠল। এবার দেখতে হবে আমরা এই সাক্ষীকে পাই কিনা। এসো সবাই মিলে চিৎকার করে উঠি, আগুন আগুন আগুন! 1, 2, 3। আগুন 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 আগুন! আরো একবার সবাই মিলে, আগুন আগুন আগুন! আগুন! শব্দ চারিদিকে গমগম করতে লাগলো। নরুটের সব জায়গা থেকেই ওই আওয়াজ শোনা যাচ্ছিল। আওয়াজটা থেমেছে কি না থেমেছে এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটে গেল।
বারান্দার একপাশে যে জায়গাটা নীরের দেওয়াল বলে মনে হচ্ছিল, সেখান থেকে একটা ছোটখাটো মানুষ বেরিয়ে এলো। হোমস সোল্লাসে বলে উঠলেন, চমৎকার, চমৎকার! মাই ডিয়ার ওয়াটসন, এবার খড়টায় এক বালতি জল ঢালো দেখি। ব্যাস লেস্ট্রেড, তোমার অনুমতি নিয়ে তোমার প্রধান সাক্ষীকে হাজির করছি। যাকে পুড়িয়ে মারা হয়েছিল বলে তোমার মনে হয়েছে, এই সেই মিস্টার জোনাল ওল্ডেকার। বিস্ময়ে হতভম্ব হয়ে লেস্ট্রেড একদৃষ্টে ওল্ডেকারের দিকে তাকিয়ে রইলেন। ওল্ডেকারের চোখ পিটপিট করছিল, বিশ্রী রকম তার মুখ, মতলববাজি, শয়তানি আর জিঘাংসার ছাপ সে মুখে, হালকা ধূসর চোখে সাদা লোম। ব্যাপারটা কি শুনি মশাই? কোথায় ছিলেন? কি করছিলেন এতক্ষণ? মিস্টার ওল্ডেকার অস্বস্তিসূচক হাসি হাসলেন। ক্রুদ্ধ লেস্ট্রেডের থেকে কুঁকড়ে সরে গেলেন তিনি। বললেন, কেন? কোনো ক্ষতি তো আমি করিনি। ক্ষতি করেননি? এক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝোলাতে চাইছিলেন। এই ভদ্রলোক না থাকলে আপনি সফলও হতেন। হোমসকে দেখিয়ে এই কথাগুলো লেস্ট্রেড ধমকের স্বরে বললেন, আমি একটু ঠাট্টা করতে চেয়েছিলাম। বটে, ঠাট্টার মজাটা এবার আপনি নয়, পাবো আমরা, জেনে রাখুন। তারপর কনস্টেবলকে হুকুম করলেন, একে বসবার ঘরে নিয়ে যাও, আমি যাচ্ছি। ওরা চলে গেলে লেস্ট্রেড সবিনয়ে হোমসকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার হোমস, কনস্টেবলদের সামনে বলতে সংকোচ হচ্ছিল। এখন আপনি ও ডক্টর ওয়াটসনের কাছে অকপটে স্বীকার করছি, আপনি এ পর্যন্ত যত রহস্যের কিনারা করেছেন, এ সবার চেয়ে সেরা হলো এটা। অবশ্য এখন আমি জানি না কিভাবে আপনি এটা সমাধান করলেন। এক নিরীহ ব্যক্তির প্রাণ বাঁচিয়ে তাকে কলঙ্কমুক্ত করেছেন। তা না হলে পুলিশ মহলে আমার সুনাম একেবারে মাটিতে মিশে যেত। হোমস একটু স্মিত হেসে লেস্ট্রেডের পিঠটা চপড়ে দিয়ে বললেন, আরে তুমি এক কাজ করো, ওই যে রিপোর্ট লিখছো ওতে সামান্য অদল বদল করে নিলেই চলবে, আর তাহলেই সকলে বুঝবে ইন্সপেক্টর লেস্ট্রেডের চোখে ধুলো দেওয়া কত কঠিন। মানে আপনি চান না যে এই ব্যাপারে আপনার নাম প্রকাশিত হোক? নিশ্চয়, কাজটাই কাজের পুরস্কার। হয়তো কোনো দূর ভবিষ্যতে এর কৃতিত্ব আমি পেতে পারি, মানে আমার এই বন্ধু ডাক্তার ওয়াটসন এই ঘটনাটি লিপিবদ্ধ করবেন। আচ্ছা, এবার বলি রহস্য কিভাবে আমি সমাধান করলাম। হোমস শুরু করলেন বিশ্লেষণ। বারান্দাটা শেষ প্রান্তে 6 ফুট তো জায়গা পাতলা কাঠ আর পলেস্তরা দিয়ে পার্টিশন করা। একটা দরজা সেখানে খুব কায়দা করে বসানো। ছাদের বাড়িয়ে দেওয়া একটা অংশের ফাঁক দিয়ে আলো এসে এই জায়গাটা আলোকিত করেছে। কিছু আসবাবপত্র, কিছু খাদ্যবস্তু আর জল, সেখানে আর কিছু বই আর কাগজ। ওখান থেকে বেরিয়ে আসার পর হোমস বললেন, স্থপতি হওয়ার সুবিধেই হলো এই, কারোর বিনা সাহায্যেই ও ওর লুকোনোর জায়গাটা তৈরি করে নিয়েছে, কেবল ওই গৃহকর্ত্রী ছাড়া। তাকেও লেস্ট্রেড তোমার শিকারের থলিতে ভরে দিচ্ছি। আচ্ছা মিস্টার হোমস, এই জায়গাটা কি করে আবিষ্কার করলেন? আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসি যে নিশ্চয় ওল্ডেকার এই বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে আছে। বারান্দায় পায়চারি করতে করতে যখন লক্ষ্য করলাম এই বারান্দাটা নিচের তলার বারান্দার থেকে 6 ফুট কম, তখনই আর সন্দেহ রইল না যে ওল্ডেকার ওখানেই আছে। মনে হলো আগুনের ভয় দেখালে আর ওর লুকিয়ে থাকা সাহস পাবে না। অবশ্য ওখানে গিয়ে আমি ওকে ধরতে পারতাম, কিন্তু আমার মনে হলো ও নিজে থেকে বেরিয়ে এলে দিব্যি মজা হবে। তাছাড়া তোমার সকালবেলার টিটকিরি দেওয়ার সরস উত্তরও তুমি তাহলে পেয়ে যাবে। তাই আগুন ধরবার ব্যবস্থা করেছিলাম। অবশ্যই স্যার, সেদিক থেকে উপযুক্ত প্রতিশোধই আপনি নিয়েছেন। কিন্তু কি করে আপনার মনে হলো যে মিস্টার ওল্ডেকার বাড়ির মধ্যেই রয়েছেন? ওই বুড়ো আঙুলের ছাপ থেকে তুমি বলেছিলে ওটাই অকাঠ্য প্রমাণ, এবং দেখা গেল সত্যিই তাই, তবে সম্পূর্ণ অন্য অর্থে এই যা। আমি জানতাম ও দাগ কাল ওখানে ছিল না। এসব খুঁটিনাটি ব্যাপারে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি, সে তুমি লক্ষ্য করে থাকবে নিশ্চয়। হলঘরটা আমি যখন পরীক্ষা করেছিলাম ওরকম কোনো দাগই ছিল না ওখানে, সুতরাং ওটা রাত্রে লাগানো হয়েছে। কিন্তু কি করে? সে তো খুবই সহজ। প্যাকেটগুলোর একটা ওল্ডেকার ম্যাকফার্নেলকে দিয়ে বন্ধ করার সময় নরম গালায় বুড়ো আঙুলের ছাপ পড়ে যায়। কাজটা এতই অল্প সময়ে আর এমনই স্বাভাবিকভাবে হয়ে থাকবে যে ম্যাকফার্নেলের হয়তো মনেই নেই সে কথা। হয়তো ব্যাপারটা কাজে লাগবার মতলব তখন পর্যন্ত ওল্ডেকারের মাথায় আসেনি। লুকোনোর জায়গাটা থেকে মামলাটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ মতলবটা ওর মাথায় আসে। এতে করে ম্যাকফার্নেলের বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক এক প্রমাণ তৈরি হয়ে থাকবে। শিলমোহর থেকে একটা গালার ছাঁচ তুলে নেওয়া, আঙুলের পিন ফুটিয়ে দরকার মতো রক্ত দিয়ে সেটাকে মাখানো, আর সেই ছাপ রাত্রে বেরিয়ে এসে দেওয়ালে লাগানো, নিজের হাতেই হোক বা গৃহকর্ত্রীর মারফতই হোক, এর চেয়ে সহজ কাজ আর কি হতে পারে?
যেসব কাগজপত্র নিয়ে ও গোপন আস্তানাটায় যায়, আমি বাজি রেখে বলতে পারি সেগুলো পরীক্ষা করলেই আঙুলের ছাপওয়ালা সে একটা শিলমোহর তুমি দেখতে পাবে। চমৎকার মিস্টার হোমস, এবার ব্যাপারটা একেবারে স্বচ্ছ হয়ে গেল। কিন্তু মিস্টার হোমস, এই গভীর ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি হতে পারে? খুবই সোজা। নিচের ওই ভদ্রলোকটি যেমন ঈর্ষাপরায়ণ, তেমনই প্রতিহিংসাপরায়ণ। জানো তো, ম্যাকফার্নেলের মায়ের কাছে বিয়ের প্রার্থনা করে ওল্ডেকার প্রত্যাখ্যাত হয়েছিলেন। তুমি কি এসবের খোঁজ নাওনি? কেন, তোমায় তো বলেছিলাম আগে ব্ল্যাক হিতে যাবে, তারপর তুমি নরউডে। যাই হোক, এই যে ম্যাকফার্নেলের মা যে তাকে অপমান করেছিলেন, ফলে তিনি সারা জীবন প্রতিশোধের জন্য ছটফট করেছেন, কিন্তু সুযোগের অভাবে কিছুই করতে পারেননি। গত 2 বছর ধরে ওর ব্যবসা ভালো চলেনি। গোপন কোনো ব্যাপারে ঝুঁকে নেবার ফলেই হয়তো শেষ পর্যন্ত অবস্থা বেশ খারাপের দিকেই যাচ্ছিল। তখন তিনি ঠিক করলেন পাওনাদারদের ফাঁকি দেবেন, এবং সেই উদ্দেশ্যে তিনি জনৈক কর্নেলিয়াসকে চেক মারফত প্রচুর টাকা দেন। এই কর্নেলিয়াস আমার ধারণা তারই অন্য নাম। চেকগুলো এখনও যদিও পরীক্ষা করে দেখা হয়নি বটে, কিন্তু তাহলেও আমার সন্দেহ নেই কোনো মফস্বল শহরে ওগুলো ওই নামে ভাঙানো হয়েছে। সেখানে ওই নামে অন্য পরিচয় রয়েছে তাঁর। ওর মতলব ছিল নাম পাল্টে টাকা নিয়ে পালিয়ে গিয়ে পাওনাদারদের ফাঁকি দিয়ে নতুন জীবন শুরু করা। তা ঠিকই বলেছেন আপনি, কোনো সন্দেহ নেই। হয়তো উনি মনে মনে ভেবেছিলেন পালিয়ে গেলে তাকে আর অনুসরণ করার কোনো সূত্রই থাকবে না, আর সেই সঙ্গে দিব্যি পুরনো প্রেমিকার উপর নির্মম প্রতিশোধও নেওয়া হবে। যদি এমন একটি ধারণা সৃষ্টি করতে পারেন যে সেই মহিলাটারই একমাত্র পুত্রের হাতে উনি নিহত হয়েছেন। শয়তানির পরম পরাকাষ্ঠা এটা। রীতিমতো ওস্তাদের মতোই তিনি কাজ করেছিলেন। উইল তৈরি করা, যা থেকে অপরাধটা সম্বন্ধে একটা স্পষ্ট উদ্দেশ্যের প্রমাণ হয়। এ এক এমনই জাল যে মাত্র কয়েক ঘন্টা আগেও তা থেকে বেরিয়ে আসা ছিল আমার পক্ষে অসম্ভব। কিন্তু বড় শিল্পীর যে গুণ, সেটা তাঁর ছিল না। জানা ছিল না যে কোথায় থামতে হবে। এমনিতেও যা ছিল নিখুঁত, তার উপরেও তিনি আবার নতুন করে প্রমাণ তৈরি করতে গেলেন ফাঁসির দড়িটা যাতে আরও শক্ত হয়ে বেচারার গলায় বাঁধা হয়, আর তাতেই সে তার পতন ডেকে আনল। চলো যাই লেস্ট্রেড, একটা প্রশ্ন করার আছে ওকে। বৈঠকখানায় 2টো পুলিশ ওল্ডেকারের পাহারায় ছিল। কাকুতি মিনতি করতে করতে ওল্ডেকার বলে চললেন, এ তো একটা ঠাট্টা স্যার, ব্যক্তিগত ঠাট্টা ছাড়া আর কিছুই নয়। বিশ্বাস করুন, আমার লুকিয়ে থাকার উদ্দেশ্য ছিল এক্ষেত্রে কি হয় তাই দেখা। আপনারা যদি মনে করেন যে এর জন্য বেচারা ডরুন ম্যাকফার্নেলকে কোনো রকম অনিষ্ট হতে দেব, তাহলে আমার প্রতি অন্যায় করা হবে। সে বুঝবে জুরিরা। আপাতত আমরা আপনাকে অন্তত ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করছি। এবার আপনি দেখবেন আপনার পাওনাদাররা মিস্টার কর্নেলিয়াসের ব্যাংকের টাকা আটকে দিয়েছেন। চমকে উঠলেন বেঁটেখাটো লোকটি। ক্রুর দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ, পাওনা হয়েছে আপনার। এই ঋণ আমি একদিন শোধ করে দেব, জানবেন। হোমস হেসে উঠে বললেন, বেশ কয়েক বছরের জন্যই এখন আপনাকে বিশেষ কাজে ব্যস্ত থাকতে হবে। ভালো কথা। কাঠের গাদায় আপনার পুরনো প্যান্ট ছাড়াও আর কি আপনি ফেলেছিলেন? কোনো মরা কুকুর, না খরগোশ, না অন্য কিছু? ওল্ডেকারকে নিরুত্তর দেখে হোমস ওয়াটসনকে বললেন, মাই ডিয়ার ওয়াটসন, আবার তো মনে হয় খরগোশ। তুমি যখন এই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করবে, তখন খরগোশের কথাই উল্লেখ করবে।